ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসন্ন ত্রিপুরা এলডিসি এমটিএস এক্সাম প্রিপারেশনের 4 নম্বর ক্লাসে। এই ক্লাসটা হবে আমাদের ফ্রম জিকে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান থেকে 4 নম্বর ক্লাস। এর আগে ভারতের সংবিধান থেকে 3টি ক্লাস এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 4টি, হিস্ট্রি থেকে 5টি এবং ইংলিশ থেকেও 3-4টি ক্লাস করানো হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে, ভিডিও ডিসক্রিপশনে চেক করে নেবে, হয়তোবা উপরে আই বটন আছে, আই বটনে চেক করে নেবে। ঠিক আছে, চলো আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ফ্রেন্ডস, তোমরা ক্লাসগুলি ভালো করে ফলো করো। খুবই সিলেক্টেড কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এক্সামেই বুঝতে পারবে যে কতগুলো, যে আমি যে ক্লাসগুলো করিয়েছি কতটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভারতের সংবিধান কবে গৃহীত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 স্টার করে রাখো। ঠিক আছে, আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, যে তোমরা অনেকে বলছো যে তোমাদের ক্লাস আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন জানা। কেন নোটিফিকেশন জানা প্লিজ তোমরা সকলে চেক করে নাও। দেখো তোমাদের সাবস্ক্রাইবার যে লেখাটি আছে এর পাশে একটি ঘন্টা আছে, বেল। এই ঘন্টাটিকে প্রেস করো, সকলে এখনই করো। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো উপরে আছে অল, 3টি অপশন আছে, উপরে আছে দেখো অল, এই অলে তোমরা প্রেস করে দাও। ঠিক আছে, অলে প্রেস থাকলে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে, আদারওয়াইজ পাবে না। সকলে একবার করে চেক করে নাও, যারা ক্লাসটি এখন দেখছো লাইভ চেক করে নাও। বেলটির মধ্যে প্রেস করো, প্রেস করার সঙ্গে সঙ্গে দেখো 3টি অপশন আসবে, উপরে থাকবে অল, অলে প্রেস করে রাখো। ঠিক আছে, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে। ওকে, চলো তাহলে 1 নম্বর কোশ্চেনটা সঠিক উত্তর কি? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? যারা জানো একটু অবশ্যই জানাও। আচ্ছা, তোমাদেরকে বলি যে আমরা কিন্তু যে তোমাদের পিডিএফটা তৈরি করছি ইন্ডিয়ান হিস্ট্রির উপরে, 3টি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, 3টি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো। প্রথমে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রির পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করছি। ঠিক আছে, এখানে কিন্তু সেম আমি যেভাবে ক্লাসটি করাচ্ছি, কেননা আমি দেখছি যে তোমাদের রিকোয়ারমেন্ট কিন্তু বোথ ভার্সনেই, বেঙ্গলি এবং ইংলিশ, সেজন্য দুটি এভাবে আমি নিয়ে আসবো। ঠিক আছে, বেঙ্গলিও তোমাদের কোশ্চেন থাকবে, বেঙ্গলি ভার্সনে প্লাস ইংলিশ ভার্সনও কোশ্চেন থাকবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে সঠিক উত্তরটা কী হয়ে যাবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, 1949 সালের 26শে নভেম্বর। ঠিক আছে, 1949 সালের 26শে নভেম্বর কিন্তু আমাদের সংবিধান গৃহীত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এই যে সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, একটু ধ্যান দিয়ে শোনো। আর এটা কার্যকরী কবে থেকে হয়েছিল? এটা তো গৃহীত হয়েছিল এত সালে এবং কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি, 26 জানুয়ারি 1950। ঠিক আছে, এটা কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল থেকে, এবং এটা সংবিধান গৃহীত হয়েছিল 49 সালের 26শে নভেম্বর। ক্লিয়ার? দুটা কোশ্চেন। ঠিক আছে, ওকে। ইংলিশ ভার্সনে আছো, যারা যারা ইংলিশ ভার্সনে মানে পছন্দ করো, ইংলিশ ভার্সনে তোমরা দেখে নাও। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনা করেছিল কে? আশা করি তোমরা সকলেই জানো, তার কিন্তু কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের সংবিধান রচনা করেছিল কে? 4টি অপশন আছে দেখো, ভারতীয় লোকসভা, ভারতীয় রাজ্যসভা, ভারতীয় কংগ্রেস না গণপরিষদ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইংলিশ ভার্সনে আছে, দেখে নাও। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাম্বার। অপশন ডি নাম্বার হয়ে যাবে সঠিক উত্তর, গণপরিষদ। ঠিক আছে, ভারতের সংবিধানটা রচনা করেছিল গণপরিষদ। এই গণপরিষদ কিন্তু 13টি কমিটি গঠন করেছিল। ঠিক আছে না, 13টি কমিটি গঠন করেছিল, এবং এই 13টি কমিটির মধ্যে চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। সেই জন্য কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের কি বলা হয়? জনক বলা হয়। ঠিক আছে, চলো 3 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? এই যে গণপরিষদটা, এই যে সংবিধানটা রচনা করেছিল, এই গণপরিষদটা কত সালে গঠন করা হয়েছিল? ভারতের গণপরিষদটা কত সালে গঠন করা হয়েছিল? 4টি অপশন আছে দেখো, 1944, 46, 47 এবং 48 সালে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1946 সালে। ঠিক আছে, 1946 সালে কিন্তু এই গণপরিষদটা গঠন করা হয়েছিল, এই ভারতের সংবিধান রচনা করার জন্য। ঠিক আছে, এই গণপরিষদের 13টি কমিটি মিলে গণপরিষদটা গঠন করা হয়েছিল, এবং তার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে, আবার বলি অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। রেগুলার জব আপডেট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য। ঠিক আছে, আর ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে একটি করে লাইক করে দেবে।
চলো তাহলে কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? আমরাও কি বলেছি দেখেছি, ভারতের সংবিধান রচনা করেছে কে? গণপরিষদ। গণপরিষদ কত সালে গঠিত হয়েছিল? 1900, এর আগের কোশ্চেন দেখেছি না, 1946 ছিল না, 46। হ্যাঁ, আর এই যে গণপরিষদ গঠন করার জন্য প্রথম দাবি উত্থাপনটা কে করেছিলেন? সুন্দর কোশ্চেন কিন্তু দেখছো, একটার সঙ্গে একটা কানেক্টেড কোশ্চেন, মিলিয়ে পড়ে নেবে, ঠিক আছে? এতে আছে মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, ML রায় এবং মৌলানা আবুল কালাম আজাদ। ইংলিশ ভার্সনটা দেখানো যাদের দরকার। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ML রায়। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, ML রায়। ঠিক আছে, ML রায় প্রথম দাবি উত্থাপন করেছিল যে ভারতের সংবিধান রচনা করার জন্য একটি গণপরিষদ গঠন করার জন্য, ঠিক আছে না? ML রায়, তার দাবি অনুসারে গঠন করা হয়েছিল 1946 সালে। 13টি কমিটি নিয়ে গঠন করা হয়েছিল এবং সেই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর এবং এই গণপরিষদই কিন্তু ভারতের সংবিধানটা রচনা করেছিল। কত সালে রচনা করেছিল, কত সাল থেকে কার্যকরী হয়েছিল, 1 নম্বর কোশ্চেনে আলোচনা করেছি। ঠিক আছে, ওকে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে, আমারও ভালো লাগছে করাতে হয়ে ক্লাসটি তোমাদেরকে, আমারও ভালো লাগছে। হ্যাঁ, কেননা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যখন কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ নিজের কাছে মানে ফিলিং হয় তখন কিন্তু ভালো লাগে, অটোমেটিক ভালো লাগে। আর আমি যে তোমাদের ইন্ডিয়ান হিস্টোরি যে ইবুক PDF-টা তৈরি করছি, আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু টাইম নিচ্ছে একটু তৈরি করতে, কেননা আমি সংগ্রহ করছি বিভিন্ন ভারতের যে ইতিহাসের যতগুলো টপিক্স আছে সবগুলো টপিক্স থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি সংগ্রহ করে 500+ কোশ্চেন তৈরি করছি, ইংলিশ প্লাস বেঙ্গলি ভার্সন, বোথ ভার্সনে, সেই জন্য একটু টাইম লাগছে। হ্যাঁ, ওয়েট করো, দেখো ওয়েট করে তোমরা PDF-টি নাও, সংগ্রহ করো, দেখবে হেল্প হবেই। দেখো 5 নম্বর কোশ্চেনটাকে দেখো, গণপরিষদের প্রাথমিক সদস্যপদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? এই যে গণপরিষদের প্রাথমিক সদস্যপদের, হ্যাঁ, যে গণপরিষদ গঠন করা হয়েছিল প্রাথমিক সদস্যপদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? 78, 88, 98 এবং 56টি। কতটি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে 78টি, অপশন এ নাম্বার হবে সঠিক উত্তর। হ্যাঁ, 78টি পদ সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য। ঠিক আছে, গণপরিষদের প্রাথমিক সদস্যপদের মধ্যে। হ্যাঁ, 78টি, অপশন এ নাম্বার হবে সঠিক উত্তর। চলো 6 নম্বর কোশ্চেনটি দেখো। আর ক্লাসটি কিন্তু অনেকে তোমরা শেয়ার করছো, অনেকে করছো না, প্লিজ তোমাদের কাছে অনুরোধ করবো, আমি ব্যক্তিগত শেয়ার করে দাও, সকলে ক্লাসটি তোমাদের এডুকেশনাল গ্রুপ ফেসবুকে শেয়ার করে দাও। হ্যাঁ, একটু হেল্প করো, শেয়ার করে দাও। চলো 6 নম্বর কোশ্চেনটা দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? এই যে গণপরিষদ গঠন করা হয়েছিল ভারতের সংবিধানের জন্য 1946 সালে, এবং এই গণপরিষদের প্রথম অধিবেশনটা কোন শহরে প্রথম হয়েছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাম্বার, নতুন দিল্লিতে। ঠিক আছে, নতুন দিল্লিতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের। হ্যাঁ, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি তোমরা, সবগুলো গণপরিষদের সঙ্গে কিন্তু কানেক্টেড। গণপরিষদ থেকে একটি কোশ্চেন থাকেই, আর একটি কোশ্চেন যে কোশ্চেনগুলি আমি আলোচনা করছি এর মধ্যেই থাকবে। তোমরা ক্লাসগুলি যারা ভালো করে করছো একদম ইজিলি উত্তর দিতে পারবে তোমরা। ঠিক আছে, গণপরিষদ কবে গঠন করা হয়েছিল, কতগুলো সদস্য নিয়ে, চেয়ারম্যান কে ছিলেন, গণপরিষদ যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল, কবে থেকে কার্যকরিত হয়েছিল, প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, সবগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? এই কোশ্চেনটা কেন এসেছে? যে ব্যক্তি ছিলেন না উনি কিন্তু একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একদম মূল ব্যক্তিত্ব। হ্যাঁ, উনি গণপরিষদের সদস্য ছিলেন না, সেই জন্য কোশ্চেনটা একটু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি বলে দিয়েছি, তোমরা এবার সঠিক উত্তরটা কি বলো। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, KM মুহসিন, না JB কৃপালিনী? সঠিক উত্তর কী হবে? আমি তো বলে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন এ নাম্বার, মহাত্মা গান্ধী। হ্যাঁ, বাবুজি মহাত্মা গান্ধী গণপরিষদের সদস্য ছিলেন না, ঠিক না? সেই জন্য কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওকে, অপশন এ নাম্বার হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? 7 জন, 5 জন, 9 জন, 3 জন? 9 জন হবে এটা, 9 জন, 3 জন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, 7 জন। হ্যাঁ, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট সদস্য ছিলেন 7 জন। ঠিক আছে,
অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো 9 নম্বর কোশ্চেনটা দেখো, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্য একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? এর আগে আমরা কি পেয়েছি? গণপরিষদ গঠনের জন্য প্রথম দাবি উত্থাপন কে করেছিলেন, এই কোশ্চেনটা পেয়েছি না। এখন পেয়েছি কি, কোন সংগঠন, এখন আছে সংগঠন, আগের কোশ্চেন ছিল কোনো ব্যক্তি পার্সোনাল, সংগঠন এখন হলো সংগঠন সর্বভারতবর্ষের প্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়। ভারতীয় জাতীয় কংগ্রেস জানায়, না হিন্দু মহাসভা, স্বরাজ পার্টি, না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, স্বরাজ পার্টি। হ্যাঁ, স্বরাজ পার্টি প্রথম যে ভারতের সংবিধান রচনার জন্য একটি সংগঠন সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়, স্বরাজ পার্টি। অপশন সি হবে সঠিক উত্তর, কারেক্ট। অপশন সি হবে সঠিক উত্তর। চলো 10 নম্বর কোশ্চেনটা কি দেখো, কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা, মনে রাখবে উপদেষ্টা ছিলেন? বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি এন রাও, না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে উপদেষ্টা কিন্তু, ঠিক আছে, মনে রাখবে উপদেষ্টা, চেয়ারম্যান না, উপদেষ্টা। সঠিক উত্তর হবে অপশন সি নাম্বার, বি এন রাও। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? অপশন সি হবে সঠিক উত্তর, বি এন রাও। অপশন সি হবে সঠিক উত্তর। চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো, কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু, না জওহরলাল নেহেরু? কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাম্বার, জওহরলাল নেহেরু। অপশন ডি হবে সঠিক উত্তর। জওহরলাল নেহেরু উনি একজন ব্যক্তি যে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উনি উত্থাপন করেন। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি নাম্বার। চলো 12 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতবর্ষের সংবিধান, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু একটা। ভারতবর্ষের সংবিধান কি পৃথিবীর মধ্যে বৃহত্তম সংবিধান, না পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, না পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান? আশা করি তোমরা সকলে জানবে কোশ্চেনটা, যে আমাদের যে সংবিধান বা আমাদের গণতন্ত্র, ঠিক না, ভারতের মধ্যে এটা কি স্থান, কি এটা ভারতবর্ষের সংবিধানটার স্থান কি পৃথিবীর মধ্যে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ঠিক আছে, কারণ আমাদের যে সংবিধানটা এটা কিন্তু সম্পূর্ণটাই লিখিত, ঠিক না। এই সংবিধানটা কিন্তু ভারতবর্ষের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান, আর অন্যান্য কোনো কান্ট্রি কিন্তু এত বড় সংবিধান নেই লিখিতভাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি নাম্বার, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? যে গণপরিষদের যে কমিটিটা গঠন করা হয়েছে গণপরিষদটা, এর মধ্যে যতগুলো সদস্য ছিল সবচেয়ে সিনিয়র প্রবীণতম সদস্য কে ছিলেন? 4টি অপশন আছে, দেখো সঠিক উত্তর কী হবে? সবচেয়ে প্রবীণতম সদস্য, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, ডক্টর সচিদানন্দ সিনহা। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর, ডক্টর সচিদানন্দ সিনহা হলো সবচেয়ে প্রবীণতম সদস্য গণপরিষদের। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? 4টি অপশন আছে, ডক্টর সচিদানন্দ সিনহা, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু। গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, ডক্টর সচিদানন্দ সিনহা। তিনি গণপরিষদের সবচেয়ে প্রবীণতম সদস্য ছিলেন, প্লাস তিনি কার্যনির্বাহী সভাপতি ছিলেন। ঠিক আছে, ডক্টর সচিদানন্দ সিনহা, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন, 1946 সালের 11ই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন? 1946 সালের 11ই ডিসেম্বর
কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন? স্থায়ী সভাপতি, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাম্বার, রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1946 সালের 11 ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তাহলে আজকের জন্য এতটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।